দর্শক স্বাগত সবাইকে নিয়মিত টকশো এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো আগে জানিয়ে রাখি। গণটিকার কেন্দ্রগুলোতে বুথ কম বলে যারা সেখানে টিকা নিতে গেছেন অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই, সেই কথা বলেছেন। প্রথম দিনে টিকা পেয়েছে 30 লাখের মতো মানুষ। আলাপ করব। স্কুল খোলার আনন্দ শিক্ষার্থীদের মাঝে আছে, তবে করোনা এবং ডেঙ্গু আতঙ্কে আছেন অভিভাবকরা। ক্লাসের রুটিন তৈরি করার জন্য 11 দফা নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ। স্কুলগুলোকে, কলেজগুলোতে নির্দিষ্ট শ্রেণীতে 2টি করে ক্লাস করার কথা বলা হয়েছে এবং যারা পরীক্ষার্থী আছেন 2021 এবং 22 সালে তারা প্রতিদিন ক্লাসে আসবেন, অন্যরা একদিন করে, এবং ক্লাসে 2টি করে পরীক্ষা হবে, ক্লাস হবে নির্দিষ্ট শ্রেণীতে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। এছাড়াও আমরা অন্যান্য যে বিষয়গুলোর মধ্যে রয়েছে যে সেখানে স্কুলে যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে সেই বিষয়ে খুব জোরালো সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে এবং ঢোকা বের হবার সময় বিভিন্ন পদক্ষেপ নিতে বলেছেন স্কুল কর্তৃপক্ষকে। অ্যাসেম্বলি বন্ধ রাখতে বলেছেন, প্রতিদিন চেকলিস্ট অনুযায়ী তথ্য পাঠাতেও বলা হয়েছে কর্তৃপক্ষকে। ডেঙ্গু পরিস্থিতি যে খারাপের দিকে সেটা বলা অপেক্ষা রাখেন। 256 ডেঙ্গু রোগী আজও হাসপাতালে ভর্তি হয়েছেন ইত্যাদি বিষয়। আর আস্থাহীনতায় দুর্নীতির 2 মামলা, খালেদা জিয়ার আপিল রয়েছে, এখনও 3 বছর ধরে শুনানির অপেক্ষায় আছে। এটিকে দুদক হতাশাজনক বলে অভিহিত করেছে। এছাড়াও যেসব ঘটনা দিনের অন্যান্য খবরের মধ্যে আছে, বিএনপি দেশের মানুষের জন্য নয় অর্থের জন্য রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ভূমি ব্যবস্থাপনায় যে আধুনিকায়ন হয়েছে সেটিও সে কার্যক্রমও তিনি উদ্বোধন করেছেন। আর নতুন তালেবান সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার, এবং এটা নিয়ে বিশ্বের কিছুটা প্রতিক্রিয়া আজকে হয়েছে, সেগুলো নিয়ে আলাপ করব। স্টুডিওতে আজকে আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র। জুম প্ল্যাটফর্মে আমরা যুক্ত করে নেবার চেষ্টা করব অধ্যাপক ডক্টর বেনজির আহমেদকে, সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং স্থপতি মোবাশ্বের হোসেন, সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আপাতত আমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকেই আলোচনা শুরু করি। জনাব জাফরুল্লাহ চৌধুরী, রাজনীতির আলোচনা আমরা একটুখানিটা করব, আপনাকে যেহেতু পেয়েছি, কিন্তু আমরা আজকে গণটিকার যে কার্যক্রম চলছে সেখানে স্বাভাবিকভাবেই যখন একটা কর্মসূচি হয় তখন সেখানে তো একটু চাপ থাকবে এবং সেই চাপের কথাই বলা হয়েছে। এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? আমার কাছে দুঃখ লাগে, আমাদের ভুলভ্রান্তি থাকতেই পারে, এত বড় দেশ, এত সমস্যা, কিন্তু তার থেকে আমরা কিছু শিখছি না, এটাই হলো আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। যেমন গণটিকা জিনিসটা যে খারাপ সেটা আমি বলবো না, কিন্তু একটা গণটিকা দিতে হলে আমাকে নিশ্চিত আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে, আমাদের একটা জিনিস ভালো টিকার সক্ষমতা আছে। সেখানে আমার টিকা আছে হলো 40 লাখ, আমি গণটিকা দিতে চাই, এটা তো একটা অবাস্তব পরিকল্পনা। সেই থেকে আমার অন্তত এটাই শিক্ষা করা উচিত ছিল, যেহেতু আমরা স্কুল কলেজ খুলছি, গণটিকা না, এখন গণটিকা হবে ছাত্রদের, হলো শিক্ষকদের, এই জাতীয় জিনিসগুলো আমার কাছে খারাপ লাগে সেটা। আর দ্বিতীয়ত আরও একটা জিনিস, সরকারের লুকোচুরির অভ্যাসটা যাচ্ছে না। সরকার যে টিকা তো সারা পৃথিবীতে শর্টেজ আছে, ভারতেরটা আমাদের আসে নাই, তার জন্য আমি সরকার ভারতের থেকে যে টিকা পায় নাই সেই জন্য সরকারের আমি ব্যর্থতা মনে করি না। এটাকে সেই দেশের হঠাৎ দরকার বেড়ে যাওয়াতে তারা রপ্তানি বন্ধ করেছে। সেই জন্য আমি, তাহলে কি করা উচিত, অন্যান্য যে জায়গাতেই টিকা পাওয়া যায় সেখানে, তারা 2টা জায়গাতে আমি বারে বারে বলার পরও খোঁজ দেয় নাই। কিউবা, তার পর্যাপ্ত টিপি আছে, ইরান, আমার গায়ের পাশে ইরান, তারপরে হলো তৃতীয়ত হলো রাশিয়া, তারা বলেছে আমাদের কাছে 2 কোটি টিকা বর্তমানে ইমিডিয়েটলি আমি তোমাকে দিতে পারি, এবং তারা দরও বলেছে, কিন্তু সরকার সেটা উত্তর দেয়, দরটা কম বেশি অথবা কেন নেব না, আর আরও কমাতে পারো কিনা, এইসব জায়গাতে আমার মনে হয় কি সরকারকে কেউ না কেউ একটা দুর্বুদ্ধি দেয়, সরকার নিজের ভালো কাজটাকেও হারিয়ে। যেহেতু আমার মতে এর ব্যাপারে সরকার তো চেষ্টা করেছেন, কিন্তু এটাকে সব ভালো জিনিস, যেই জন্য অকারণে গণটিকাতে এনে লোককে দাঁড় করিয়ে রাখা নাই, সেটা
এইসব জিনিসে আমি আরও সতর্কতা অবলম্বন। কিন্তু আপনি যেটা মানে আপনি যেভাবে আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে না বিকল্প উৎসের কথা আপনি বলছেন, কিউবা, রাশিয়া বা ইরান এইসব দেশের সঙ্গে যোগাযোগ করা যেত, কিন্তু এটা কি মনে করছেন না যে সরকার যেটা আপনি ভাবছেন, সরকারও চিন্তা করছে যে মানুষকে টিকা দিতে হবে এবং সেই টিকা সংগ্রহের জন্য তাদের প্রয়াস এবং আন্তরিকতা যথেষ্ট না, কিন্তু এটা তো মানে যদি যুক্তির খাতিরে যদি আপনি বলেন যে তারা টিকা সরবরাহটা নিশ্চিত করতে না পারলে তো সমালোচনা সরকারেরই হবে, তো এই সমালোচনাটা তো ওনারা নিতে চাচ্ছে না, সুতরাং তারা যে চেষ্টাটা করছেন সেখানে আস্থা রাখার ঘাটতিটা জানেন, চোখে যদি ছানি পড়ে তখন সে দেখতে পায় না, তো এই সরকারের চোখে ছানি পড়ে দিয়েছে, কেউ ছানি লাগিয়ে দিয়েছে বা আমি পড়েছে বা যেটা না করে, যেটা জিনিসটা হলো কি টিকা তো লাগবে আমার, তা এখনও পর্যন্ত সরকার যে আমাদের সিনোফার্মের টিকা যেটা ইনসেপ্টটা তৈরি করবে, এটা ভালো কাজ, এটাও একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, এটা ইটস অনলি বটলিং, কিন্তু সরকার একবারও এতদিন পরেও বলতে পারছে না এই টিকার দাম কত হবে। সরকার কেন বলবে না চীন থেকে কত টাকায় আমি একটা মাল কিনবো, কত টাকায় কিনবো, সেটা কোনো দেশ চাইলে সেটা কেন গোপন থাকবে? এইসব ব্যাপারে আমার মনে হয় কি সরকার তার নিজস্ব সাহস স্বকীয়তা হারিয়েছে। এখন যেন সরকারের একটু অনেকদিন শাসন করেছেন তো না, কিন্তু তবে এটা কি বলা যায় যে ধরেন ইন্ডিয়া, আপনি বলেন যে তাদের বাস্তব পরিস্থিতির কারণেই তারা দিতে পারেনি, সে কারণে এখন চায়নামুখী হয়েছে বা অন্যান্য সূত্র থেকে আসছে, এমন পরিস্থিতি যদি প্রয়োজন লাগে তখন হয়তো সরকার বিকল্প চিন্তা করতে পারে কিনা, যে কিউবার কথা বললেন বা রাশিয়ার কথা বললেন, কতদিন বিকল্প কথা আলাপ তো করতে হবে, সময়টা এখনই আপনি আমার কথা হলো যে সেটা তো আমি অন্তত 1 বছর আগে বলেছি, আমি যে এই কাজের কাছে আছে, কারণ এই জগতে আমি বিচরণ করি বলে, আমি খোঁজ খবর রাখি বলে, আমি এইসব আন্তর্জাতিক জিনিসটার খোঁজ খবর একজন নাগরিক হিসাবে, একজন WHO বিভিন্ন সময় তাদের কাজকর্ম কিছুটা খোঁজ খবর রাখি, আমি তাই তথ্য দিয়েছি। আর রাশিয়ারটা তো তারা আমাদেরকে লিখিতভাবে বলেছে, তা আমাকে বলেন একবারও এটাকে সরকার বলতে পারে না কেন নেব না, $2.7 কোটি করে, এবং এটাও বলেছে সম্প্রতি যদি তোমার প্রধানমন্ত্রী বসেন আলাপ উনি হয়তো কিছুটা কমতেও পারে, তারা যে দেশে যেতে নিয়ম নেই, এই জন্যই আমি এই প্রশ্নটাকে আপনাকে করা যায় কিনা, মানে এই প্রশ্নটা আপনাকে করা যায় কিনা যে মানে আপনি স্পুটনিকের উপরে বা রাশিয়ার উপরে যে জোরটা দিচ্ছেন, এখানে কি মানে আপনাদের কোনো যোগাযোগ আছে মানে টিকা আনার ব্যাপারে? অবস্থা তাই আমাকে করেছে এটা, এবং সেক্ষেত্রে যদি 100টা দেশে তার অনুমোদিত, বাংলাদেশেও তার ভ্যাকসিন অনুমোদিত, ভারতেও অনুমোদিত, তাদের চিঠিটা আমি ব্যবসা করি না এটা নিয়ে, আমি একটা নাগরিক হিসাবে এই চিঠিটা আমাদের পয়লা পররাষ্ট্র মন্ত্রীকে দেখা করে ওদের কাগজপত্র দিয়ে জমা দিয়ে দেখে আমি এরাতে এটা বলছে আপনারা দেখেন, এটা দ্রুত করতে হবে, তারা যেহেতু একটা মেয়াদ আছে এটাকে দ্রুত, এবং এই যে $7.5 ঢাকা শহরে পৌঁছে দেবে, আমার অন্য কোনো খরচ নাই, তাই তো বলতে পারি যে এটা এনাফ না, আরও কমাও বা কিছু করো, তাতেও এটা প্রায় 3 মাস হয়ে গেল, আমি বুঝতে পারি না, অনেক আমাকে বলে এটা তোমার মাধ্যমে এসছে বলেছি, আমি তো ভাই আমার কোনো কমিশন নেই, কোনো কিছু নেই, আই এম জাস্ট গুড ব্রোকার, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণের স্বার্থে এসে আমি আমাকে বলছি আর্মি তোমরা নিয়ে আসো, আমি যোগাযোগ করিয়ে দিই, আর্মির একটা ফার্মেসি আছে, তাকেও বলেছি এই টাকা তোমরাই নাও, এটা করে কিছু আমাদের কিছুই যোগাযোগ ঘটিয়ে দিতে চাচ্ছেন, আপনাকে কেন লাগবে? যদি সরকার যদি আনতেই চায়, চাইছে না, সেখানে সরকার যদি সেখান থেকে আনে, অনেক সময় জানে না তো যে কোথায় কি পাওয়া যায়, কেন এখানে আমাদের দূতাবাস আছেন, আমাদের রাষ্ট্রদূত আছেন, আমাদের দূতাবাসটা সবসময় এফেক্টিভ না, আমি বলি যেটাকে আমরা অনেক দূতাবাস আছে খুব এফেক্টিভ, যেমন আমার রাশিয়াতে যে দূতাবাস আছে, আমরা ওই আলোচনাতে এখন যেতে পারবো না, কারণ সেটা তো আমাদের রাশিয়ার দূতাবাসের কোনো প্রতিনিধিত্ব আমাদের নাই, সুতরাং তাদের প্রতিনিধি না থাকলেও তারা তো কানে শুনতে পায়, টেলিভিশন দেখতে পায়, আমি বলছি যে এই আলোচনায় তাদের যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, আমরা সেদিকে যাচ্ছি, আমি কাউকে ছোট আমরা সেদিকে আমরা এখন না যাই, আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করি। সে ক্লাস তো আপনি দীর্ঘদিন ধরে বলে আসছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, এবং পরিস্থিতি অনুকূল ছিল না বলেই করা হয়নি, এরকমই দাবি, কিন্তু এখন খুলে দেওয়া হচ্ছে, এটা ভেরি গুড, দেরিতে হলেও ভালো কাজ,
তবু এটা এনাফ না আমার মতে। এটা আমাদের যেহেতু যে ক্ষতিটা পুষিয়ে নিতে হবে। স্কুল কলেজে দেখেছেন, বাচ্চাদের আনন্দটা দেখেছেন, হাসিটা দেখেছেন, ওই হাসির মূল্য কত বেশি। কিন্তু অভিভাবকরা তো আবার চিন্তিত। না ওটা কয়জন অভিভাবক চিন্তিত আছে? কয়জন অভিভাবক তাদের কিছুটা অজ্ঞতার কারণে, কিছুটা মিসলিডিং ইনফরমেশনের কারণে, অজ্ঞতা খুব বেশি আমার মতো ওনারা জানে না। আলাপ করতে পারি তাদের সাথে, বুঝিয়ে বলতে পারি যে আপনার ভয়টা, এটার জন্য কি করতে হবে আর চিন্তা থাকতেই পারে। আমার বাচ্চা, সেই জন্য আপনি টিভিতে বললেন যে তাদের ভয় পাওয়ার যে কোনো কারণ নেই, এটা আপনি। কিন্তু কথা হলো যে টিকার ব্যাপারে আমি সবসময় নেন, আমি তো আহ্বান করেছি, চলেন প্রধানমন্ত্রী, আপনি একত্রে, আমি সব সাথে, যেহেতু আমি বুঝি এই যে স্কুল খোলার ব্যাপারটা আমি বলছি, 6 দিন স্কুল খোলেন, ক্লাসে আমাদের ছাত্র সংখ্যা বেশি, সেটাকে হয়তো 3টে শিফট করে ফেলেন, 2টে শিফট করে ফেলেন, দাঁড়িয়ে। আর আরও বেশি কী করতে হবে, ওই গেইটে লোক দাঁড়িয়ে থাকতে হবে মাস্ক নিয়ে, 5 টাকার মাস্কটা নিয়ে, তাহলে এই মাস্ক যে বিগ, এটা অনেক অংশেই করে। আপনাকে এখানে একটু থামতে বলবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমি স্থপতি মোবাশ্বের হোসেনকে দেখতে পাচ্ছি। স্থপতি মোবাশ্বের হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা আলোচনাটা শুরু করেছিলাম যে গণটিকা, সেখানে বুথের সংখ্যা কম বলে অনেকে দীর্ঘ লাইনে থেকে চলে ভোগান্তির শিকার হয়েছেন। 30 লাখ টিকা প্রথম দিন নিয়েছেন। তো ডক্টর জাফরুল্লাহ যেমন বলছিলেন যে টিকার যে সরবরাহ, এই সরবরাহ উনি পর্যাপ্ত মনে করছেন না, এবং বিকল্প উৎস সন্ধান আমরা কেন করছি না, এটা নিয়ে ওনার কিছুটা উদ্বেগ আছে বা প্রশ্ন আছে। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন কিনা? দেখেন, আমরা এই যে টিকা দেওয়া বা করোনাটাকে আমি একটা যুদ্ধ হিসাবে মনে করি। আমাদের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে, প্রকৃতির যুদ্ধ। তো যখন আর্মিরা যুদ্ধে যায়, তারা লাইন অফ ডিফেন্স 2-3টা রাখে, এটা ফেল করলে আমি এটাতে যাব, এটা ফেল করলে এটাতে যাব। একটা জিনিস নিয়ে কিন্তু তারা, বা একটা চিন্তা নিয়ে কখনো কাজ করে না। ঠিক একইভাবে জাফরুল্লাহ ভাইয়ের কথাই ধরে আমি বলি, এবং আমি আপনাদের এখানেও টেলিভিশনে বলেছিলাম যে মুহূর্তে আমরা একটি মাত্র টিকা চয়েস করলাম, আমার তো অন্তত 2-3টির সাথে এগ্রিমেন্ট করা উচিত ছিল। যদি একজন ফেল করে, আমি যেন আরেকজনেরটা নিয়ে আমার প্রোগ্রাম যেন একটু আনইন্টারাপ্টেড প্রোগ্রাম যেন আমরা চালিয়ে যেতে পারি। আপনি ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন, তাদের নিজস্ব অ্যাস্ট্রাজেনেকা তৈরি করার পরেও তারা ফাইজার, মডার্না, এগুলি সবগুলির সাথে এগ্রিমেন্ট করে টিকা নিয়ে আসছে। তো লাইন অফ ডিফেন্স বলতে যে জিনিসটা বোঝায়, আমাদের সরকার ধরেই নিছে যে এই একটাই যথেষ্ট, কিন্তু তাদের যে প্রয়োজন হতে পারে, তাদের ফ্যাক্টরি যে নষ্ট হতে পারে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আগুন লাগতে পারে, এই যুদ্ধে আমার লাইন অফ ডিফেন্সের দ্বিতীয় সারির আর কোনো কিছু ছিল না, যে কারণে এখন আমরা হতাশ হয়ে এই দিকে একবার ওই দিকে একবার দৌড়াদৌড়ি করছি। স্থপতি মোবাশ্বের হোসেন, একটু আপনাকে একটু এখানে থামতে বলবো। আমরা প্রথম পর্বে আমরা অধ্যাপক ডক্টর বেনজির আহমেদের কথা একটু শুনতে চাই, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আমরা টিকা নিয়ে আলাপ করছিলাম ডক্টর বেনজির। এরা দুজনেই বললেন যে আসলে বিকল্প সন্ধান করা দরকার ছিল, এবং এখন যেই পেসে টিকা আসছে, আমাদের চাহিদা তো অনেক বেশি, প্রায় 27 কোটির চাহিদা আমরা প্রজেক্ট করেছি। সেখানে যেই পেসে আসছে, আরও 10 কোটির চুক্তি হয়েছে সিনোফার্মের সঙ্গে। কিন্তু ডক্টর জাফরুল্লাহ বলছিলেন যে চায়না, রাশিয়া এবং ইরান, কিউবা, এদের কাছ থেকে আনা যেতে পারে। এখানে আবার ওনার একটু যোগাযোগ ঘটিয়ে দেওয়ার আগ্রহ আছে, কিন্তু আমি বলছি যে আপনাকে কেন লাগবে? সরকার যদি চায় রাশিয়া থেকে টিকা আনতে, তাহলে তো আর কোনো ব্যক্তি হিসাবে কারো সহযোগিতা নেওয়ার দরকার নাই, দূতাবাস আছে, প্রতিনিধি আছে। এই বিষয়টা আপনার বিশ্লেষণে একটু শুনতে চাই। একটু আনমিউট করে নেবেন ডক্টর বেনজির, একটু আনমিউট করে নেবেন। এটা বোধহয় আপনাদের ওখানে সমস্যা। না, আমি শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। আমার এখানে আনমিউট করা। জি, বলুন। আমি যেটা বললাম যে আসলে টিকা বহুমুখী উৎস থেকে অবশ্যই সংগ্রহের চেষ্টা করতে হবে। আমরা প্রথম দিকে ওই ইন্ডিয়ার একমুখী, এখন সেটা থেকে চৈনিক একমুখী, দুটোই ঝুঁকিপূর্ণ। এবং আপনি জানেন, রাশিয়ার সঙ্গে একটা চুক্তি আমরা শুনছিলাম হচ্ছে, এবং সেই কি গোপন কথা ফাঁস করে দেওয়ার জন্য একজন কর্মকর্তা এক সময় বোধহয় তিরস্কৃত হলেন। কিন্তু তাতে তো আর চুক্তি থেমে যেতে পারে না, তাতে ওই উৎস থেকে টিকা সংগ্রহের কার্যক্রম অবশ্যই বন্ধ হতে পারে না। আমি ইরান আর কিউবার ব্যাপারটা একটু অনিশ্চিত, কারণ ইরানেই এখন বহু সমস্যা, তাদের টিকা নিয়েও সমস্যা, কিউবাতেও তাই। দুটো দেশেই
ইদানিংকালে বেশ কিছু টালমাটাল অবস্থা যাচ্ছে। তবে রাশিয়া থেকে ডেফিনেটলি সংগ্রহ করার চেষ্টা করা উচিত। 1, 2 নম্বর, ইন্ডিয়ার সঙ্গে যে আমাদের আগের চুক্তিটা ছিল ওখানে তারা দিতে পারেনি বলে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত না, বরঞ্চ আমি মনে করি যে ওনাদের সাথে যোগাযোগ করা উচিত। কারণ ইন্ডিয়া এখন আরো 2-1টা কোম্পানি টিকা তৈরি করছে এবং তারা অন্য কোম্পানিরও টিকা ওখানে প্ল্যান্ট তৈরি করছে, সুতরাং তাদের দিকে মুখ রাখতে হবে। তবে এখানে আমার মনে হয় একটা রোড ম্যাপ তৈরি করা উচিত টিকা, যেটা জাফরুল্লাহ ভাই বললেন, আমি এটার সাথে একমত যে লুকোচুরি খেলার তো কোনো দরকার নেই। একটা রোড ম্যাপ সরকার বলবে, সেখানে রোড ম্যাপে A থাকবে, B থাকবে, C থাকবে, কিন্তু একটা টার্গেট যদি আমরা সেট না করি যে আমরা ধরুন 80 লোককে টিকা দিতে চাই, সেটা আমরা কবে শেষ করবো? এটা কি ডিসেম্বরে? ডিসেম্বরে শেষ করতে হলে তাহলে আমার মাসে হয়তো 25 লাখ টিকা দিতে হবে, মাসে 50 লাখ টিকা দিতে হবে, তাহলে আমি 6 মাসে হয়তো 3 কোটি 4 কোটি লোককে টিকা দিতে পারবো। তারপরে আবার 6 মাসে আমি আরো 5-6 কোটি দিতে পারবো, দিয়ে হয়তো আমি 80% করবো। কিন্তু যেভাবে আমরা আগাচ্ছি, যে আমি কোথাও একটু পেলাম সেটা নিয়ে আগাচ্ছি, তারপরে আগাচ্ছি, এতে করে যে অবস্থাটা দাঁড়াবে, আমরা টিকা দ্বারা করোনা সংক্রমণে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করতে পারবো। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে স্কুল কলেজ খুলে দেওয়া নিয়ে খুব আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। এখন খুলে দেওয়া হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ফিরে এসেছে, অনেকদিন পরে তার ক্লাসে যাবে, কিন্তু অভিভাবকরা অনেকে আছেন যারা করোনা এবং ডেঙ্গু নিয়ে একটা আতঙ্কে আছেন। এটা কিভাবে মানে তাদের এই ভয় ভীতি কিভাবে করা যায়, দূর করা যায়? এটা কমানোর জন্য একটা জাতীয় কর্মকৌশল প্রণয়ন করা দরকার ছিল। সেটা হলো সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মকৌশল। এই প্রতিষ্ঠানগুলোতে একটা জাতীয় কর্মকৌশলের আন্ডারে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে কর্মকৌশল তৈরি করা দরকার ছিল। সেখানে সবকিছু এমন ভাবে থাকতো যাতে করে অভিভাবকরা স্বস্তি পায়। যেমন ধরেন, কত ভাগ সংক্রমণ হইলে স্কুল বন্ধ হয়ে যাবে একটা এলাকা, এটা এলাকা ভিত্তিক একটা সেখানে নিদর্শন থাকা উচিত ছিল, একটা গাইডলাইন থাকা উচিত ছিল, যে যাতে করে ধরুন যে 5%-এর উপরে কোথাও হলে সেখানে একরকম ব্যবস্থা হবে, কোথাও যদি 20%-এর উপরে হয় তাহলে নিশ্চয়ই অন্য ব্যবস্থা হবে, আবার কোথাও যদি 0 হয় কোনো জেলায় বা উপজেলায় সেখানে একরকম ব্যবস্থা হবে। এইরকম গাইডলাইন গুলো যদি থাকতো, সবাই দেখতে পেত, এবং সেই অনুযায়ী যদি প্রস্তুতিটা হয়তো কর্মকৌশল অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে একটা করে কমিটি থাকতো, সেই কমিটির একজন করে সদস্য ট্রেনিং নিতেন। এই ট্রেনিং গুলো জাতীয় পর্যায়ে হতো, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যাতে প্রত্যেক স্কুলে একটা করে কমিটি থাকে এবং সেই কমিটি যিনি প্রশিক্ষিত হলেন উনি আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ছাত্রদের ট্রেনিং দেবেন। ওখানে কিছু ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপ করা দরকার। হতে পারে সেটা বেসিন হাত ধোয়ার জন্য, হতে পারে সেটা কিভাবে ছাত্ররা ঢুকবে, কিভাবে বেরোবে, হতে পারে সেটা শিক্ষকের সামনে একটা স্বচ্ছ আমাদের ফাইবার গ্লাস দিয়ে, যাতে করে কথা বললে ওনার মুখ থেকে নিঃসৃত যে মানে রসটা, সেটা যেন ড্রপলেটটা, সেটা যেন সামনে ছাত্রদের কাছে না যায়। একজন ছাত্রের সঙ্গে আরেকজন ছাত্রের যাতে ফিজিক্যাল ডিস্টেন্সিং হয়, সেটা কিভাবে হবে, এটা যদি একটা কমিটি থাকতো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এটা মনিটরিং করতো তারা নিশ্চিত করতো। এর জন্য একটা ফান্ড দরকার ছিল এবং এর জন্য একটা জাতীয় গাইডলাইন দরকার ছিল। এইটার একটা ঘাটতি। আচ্ছা, যে আমি আসছি আপনার কাছে, মোবাশ্বের হোসেন, ডক্টর বেনজির যেমনটা বললেন যে একটা গাইডলাইন থাকার দরকার ছিল, তেমন গাইডলাইন তো একটা আজকে পাওয়া গেছে ক্লাস কিভাবে পরিচালিত হবে সেটার ব্যাপারে। তবে ওই গাইডলাইনটি নেই বা কর্ম পরিকল্পনাটি নেই, যেটি হচ্ছে যে ওই এলাকাতে, সংশ্লিষ্ট এলাকাতেই যদি কোনো সংক্রমণ বৃদ্ধি পায় বা ডেঙ্গুর প্রকোপটা কেমন সেগুলোর উপরে নজরদারি করা, সেই অনুযায়ী ওই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের উপরে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি, সেটা আমরা পাইনি এখনো বা দেখি নাই। কিন্তু 11 দফা ক্লাস রুটিন তৈরিতে 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমরা ইতিমধ্যে জানি। আর একটু বিস্তারিত বলা হয়েছে, অ্যাসেম্বলি বন্ধ থাকবে, ঢোকা বের হওয়ার সময় কিছু স্বাস্থ্যবিধি কঠিনভাবে মানার কথা বলা হয়েছে, কিছু চেকলিস্ট যেগুলো আছে সেগুলো মানা হচ্ছে কিনা সেগুলো তথ্য পাঠাতে বলা হয়েছে, এবং যারা প্রতিদিন ক্লাস করবে তাদের নির্দিষ্ট শ্রেণীতে 2টো করে ক্লাস হবে। এখানে ডিস্ট্যান্সিংয়ে বা জিগজ্যাগ পদ্ধতিতে বসাটা এই বিষয়গুলো আছে। তারপরেও কেন মনে করেন যে অভিভাবকদের দুশ্চিন্তা করার কারণ আছে, বা আদৌ মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই কিছুটা তো মনে করি। এখানে কিন্তু রোগ দুটি, একটি হচ্ছে করোনা, আরেকটি হচ্ছে আপনার ডেঙ্গু। দুটিরই কিন্তু ভয়ের কারণ রয়েছে এই স্কুলে। যদি প্রপারলি মেনটেন করা যায়, এটা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। ছেলেপেলেদেরকে নিয়ে যে প্রবলেমটা হবে, অতীতের অভিজ্ঞতা, তাদের অতীতের চিন্তা চেতনার মাধ্যমে যে কেউ এই প্রথম ক্লাসে এসেই দেখবেন যে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে।
এই জিনিসটা, যে জিনিসগুলি আপনার লিখিতভাবে দেওয়া হয়েছে, এটা যদি টেলিভিশন, আমাদের এতগুলি টেলিভিশন আছে, পুরা 11 দফা বলেন আর 12 দফা বলেন, সবগুলি যদি দৃশ্যমান করা যেত, যে 11 দফার 1 দফা এইভাবে মানতে হয়, 11 দফার 4 দফাটা এইভাবে মানতে হয়, এইভাবে বসতে হয়। আমি একটা স্থানীয় হসপিটালে গত 11 দিন ছিলাম, সেখানে 2টি রিসেপশন সেন্টারে সব জায়গায় তারা করোনা প্রোটেকশন করছে, লেখা আছে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু এখানে রিসেপশনে যে 2 জন বসে রয়েছে তাদের গলাতেও আমি মাস্ক খুঁজে পাই নাই। এখানে প্রায় 11-12টা লিফট রয়েছে, আপনি 2টি লিফটকে দিয়ে তারা প্রত্যেক ফ্লোরে যাতায়াত করছে, পাবলিককে সহ একেবারে এফেক্টেড পেশেন্টকে সহ সেই লিফটের ভিতরে তুলছে, এবং সিকিউরিটি গার্ড বলছে লিফট অনেক জায়গা আছে, ওঠেন 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 ওঠেন, মানে ঠেসে ধরে তুলছে। বাকি করোনা যাতে না হয় বাকি সব লিফট বন্ধ করে রেখেছে। আপনি রিভার্স ঘটনা ঘটছে, করোনার জন্য তারা 2টি লিফট চালু রেখেছে, 10-12টা বন্ধ রেখেছে। এটা আমার কাছে অদ্ভুত লাগলো। আপনি 9 তলা থেকে যদি 3 তলায় আসেন, 3 তলা থেকে আপনি 9 তলায় উঠতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে একদম পাবলিকের লিফটে, নিচের তলায় নেমে যেতে হবে, তারপরে পাবলিকের সাথে ধাক্কা ধাক্কি করে উঠতে হবে। এই যে অর্ধেক আমি প্রপারলি করলাম আর অর্ধেক আমি করলাম না, এই জায়গাতেই আপনি দৃশ্যমান এক্সাম্পল দেওয়া উচিত ছিল। বেনজির ভাই যে কথাটি বললো, এই প্র্যাকটিসটি দেখানো উচিত ছিল। অন্তত 2 দিন 3 দিন টেলিভিশনে আমরা কন্টিনিউয়াসলি যদি করে ফেলতে পারতাম, তাহলে সবগুলি টেলিভিশনে প্রতিদিনই এই 11 দফাকে দেখানো যেত যে 11 দফার এই দফাগুলি করতে হবে। না, এটার জন্য কোনো বিনিয়োগ নাই, এটার জন্য কোনো বিনিয়োগ নাই, যদিও শুধু মিডিয়ার আপনার দায়িত্ব সম্পর্কে হয়তো নিশ্চয়ই সচেতন করে দেওয়া হবে, মিডিয়া হয়তো সেটা করছেও, কিন্তু এটার উপর যথার্থ আরো মনোযোগ থাকলে ভালো হতো। আসছি আপনার কাছে, জি আসছি আপনার কাছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জি, এই বিষয়টি আপনি তো এই নিয়ে কমেন্ট করেছেন, কিন্তু এর সঙ্গে যেটা জানতে চাইব যে আপনি প্রতিনিয়ত আলাপ করছেন এবং এর মধ্যেও বলেছেন যে এই মাস্ক আরো ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি করার জন্য যারা সামর্থ্যবান আছেন তারা বা সরকার এইভাবে তারা মাস্ক বিতরণ করতে পারে। আবার আপনি প্যারাসিটামল সরবরাহের কথা বলছেন, এগুলো কি গণকর্মসূচির মধ্যে কিভাবে আসতে পারে? সেইটি আমার কাছে মনে হয় কি, এটা মোবাশ্বের ভাই দীর্ঘদিন ধরে অনেক সোজা সরল কথা বলেন, কিন্তু সেটা সরকারের কর্ণকুহরে প্রবেশ করে না। এই যে যেমন ধরেন স্কুলের এই মাস্ক এটি খুব কঠিন কাজ, গেটের থেকে 100 গজ আগের থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে থেকে 2টা লোককে দাঁড়িয়ে থাকতে হবে, ছাত্রকে হতে পারে, তারা বলছে না রে ভাই এটা পড়তে এখানে ঝুলে পড়লে হবে না, এখানে পড়তে হবে, 2টা দিতে হবে কাপড়ের, এটা ধুয়ে ব্যবহার করা যাবে কাপড়টা, তাহলেও তা অন্য পলিউশন হবে না এটা। তারপরে স্কুলে যতটা হাত ধোয়ার আছে আরও 2-4টা হয়তো, এইসব খুবই সোজা কাজ। তারপরে যখন দেখা নতুন স্কুলে হয়তো বেসিন বসাবে, কিন্তু হয়তো একটা বসাবে, হ্যাঁ না সেটি একটা 500 ছাত্র আছে একটা স্কুলে, সেখানে অন্তত 20টা বেসিন বসাতে হবে, তাকে পানির ব্যবস্থাটা থাকতে হবে, সাবানের ব্যবস্থা। তারপরে হলো কি আমার ওয়াসা হয়তো ওই পানিটাকে ফ্রি করে দিতে হবে, ওই পানিটা এবার ট্যাক্স আছে। এইসব জিনিসগুলি একটু, যে কথাটা বেনজির বলল, একটা কমিটি যদি স্কুলে থাকে এই সমস্যাগুলি খুঁজে। আমি দেখি রাস্তায় আমার কনস্টেবল, আমি যে ভাই ওই রিক্সাওয়ালা বলেন না আপনি সেও অনেক সময় পড়ে না, এইসব কাজ এটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে না। এই জায়গাতে আমি মনে করছি যে এইগুলির দিকে একটু নজর দিলে পয়সা খরচ নেয়। আর তাছাড়া সরকার বিজ্ঞাপন করবে না কেন? আপনাদের আমি যেটা দেখি, মিডিয়াকে আমরা যত বেশি সচল করব, যত বেশি সচল হবে তাতে হবে কি তথ্যটা প্রকাশ হবে। সকাল যদি 9টা থেকে 12টা পর্যন্ত প্রত্যেকটা স্কুলের ছবি দেখান, ছবিতে তার স্কুলের পক্ষে তো আমার স্কুলের প্রকল্প হিসাবে আসতে পারে এটা। আর তাছাড়া আমাদের মনে রাখা দরকার, আমাদের সরকারের $48 বিলিয়ন সারপ্লাস ইনকাম রয়ে গেছে, খরচই করলাম তো। এটা তো আমার বাংলাদেশেরই সাংবাদিকের জন্য, বাংলাদেশেরই মিডিয়ার জন্য। সেই জন্য আমি যেটা আবেদন করি, সরকার এইসব কথা কাদের বুদ্ধি নিচ্ছে যাই না, পাবলিকের কথাও শুনেন, পাবলিকের কাছে অনেক যায়। আমার বিশেষ
ওভারস্টারের কথাটা এই জন্য বলছি দীর্ঘদিন পরে দেখছি, দীর্ঘদিন ধরে বলছে কত সহজভাবে পথঘাটের যানজটের কথা উনি বলেছেন, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য বলি এইসব লোককে কথা শুনেন না, এনাদের কথা। ব্যানার্জির আমার ডাক্তার মানুষ, সে সেখানে দীর্ঘ তার বিরাট অভিজ্ঞতা আছে, তাকে আপনি যতটা কথা শুনছেন তারা শুনছে। সেই জন্য আমি মনে করি যে এইসব জায়গাতে, আর তাছাড়া আমি আবার বলছি টিকার যে সমস্যাটা, সরকারকে টিকা বানাতে হবে, আনতে হবে, যেই দিতে চায় দিতে হয়। ঠিক আছে, একটু আমি উত্তর দিই, যেটা না একটু ব্যানার্জির ভুলে যাব। ব্যানার্জির বলেছে যে ইরানের টিকাটা কিন্তু স্পুটনিক ভি, ইরান এবং কিউবার দুটাই হলো রাশিয়ার টিকা, ওরাই টেকনোলজি দিয়েছে। ডাক্তার বেনজির আহমেদ, করোনার নিম্নমুখী প্রবণতা এবং এটা স্বস্তির কথা আমরা বলছি, আবার ডেঙ্গুর উল্টো চিত্র। এই করোনার এই সময়টায় এখন আপনি বিশেষজ্ঞ হিসেবে প্রতিনিয়ত কথা বলছেন, এখন আমাদের কি পন্থা অবলম্বন করলে আমরা এই পরিস্থিতিটা ধরে রাখতে পারি? ক্রিকেটে যখন ধরেন আর এক দলের অনেক উইকেট পড়ে, তখন বোলাররা ফিল্ডাররা চেপে যাবে যে বাকি 2-3টা উইকেট নিয়ে জিতবে। তা আমাদের করোনা এখন কমে গেছে, আমাদের চেপে ধরা যাবে। আমাদের দরকার প্রত্যেকটা রুগীকে আইসোলেট করা, যাতে তার থেকে রোগী না হয়। প্রত্যেকটা রুগীর সংস্পর্শে যারা আসছে তাদের অনুসন্ধান করে খুঁজে বের করা, বারবার টেস্ট করা। এখন তো ভাই আমাদের টেস্ট কম, সুতরাং আমি টেস্ট বেশি করি না, তাদের মধ্যে বিনা পয়সায় টেস্ট করি না, এবং কোয়ারেন্টাইন করা, এবং বাইরে থেকে যাতে না আসে সেই জন্য ভালো নজরদারি রাখা, কারণ আরো মিউট্যান্ট তৈরি হচ্ছে, ভেরিয়েন্ট তৈরি হচ্ছে। সুতরাং যে দেশ থেকে আবার আমাদের ঝামেলা হতে পারে সেই দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। ভিআইপি হোক, রাজনীতিবিদ হোক, পুলিশ হোক, ওখানে কোয়ারেন্টাইন 14 দিন মানে 14 দিন করতেই হবে। একটু জিজ্ঞাসা করি মাঝখানে, যে মানে প্রধানমন্ত্রী যে বলেছিলেন, নির্দেশ দিয়েছেন যে এয়ারপোর্টে পিসিআর টেস্ট করা, এটা তো যাওয়ার সময় করবে, আসার বেলায় কি হবে? আসার সময় কি তারা পিসিআর টেস্ট করে আইসোলেশন বা কোয়ারেন্টাইন ব্যবস্থা করবে? আসার বেলায় আমাদের একটা নির্দেশনা আছে যে 2 ডোজ টিকা থাকতে হবে, আরেকটা আছে হলো যে তারা টেস্ট করে আসবে। জি, মানে তারা তাহলে তাদের প্রয়োজন লাগবে না, তাদের প্রয়োজন হবে শুধু যারা যাবে তাদের জন্য। তো আমার মনে হয় এটা একটা সুযোগ, বারবার সুযোগ আসে না। এখন যদি আমরা শূন্যতে নিয়ে যেতে পারি বা শূন্যর কাছাকাছি নিয়ে যেতে পারি, এবং তারপর যদি আমরা খুব জোর দেই ওই অবস্থাটা ধরে রাখা, ওই অবস্থাটা ধরে রাখা মানে কি, যে বাইরে থেকে যেন আর না আসে। এটা যদি আমরা যত কম আসতে দেবো বাইরে থেকে, তাহলে কিন্তু আমাদের ভিতর থেকে এটা একেবারে নতুন করে হবে। এই কাজটা এখন খুব করা দরকার। যে জায়গাটায় কিন্তু আপনি যে বললেন যে তারা 2টা ডোজ নিয়ে আসলে এবং সেই কোভিডের সার্টিফিকেট যদি দেখানো হয় এয়ারপোর্টে, তাহলে তাদেরকে আত্মপরীক্ষা করার প্রশ্ন আসে না, দরকার হবে না। কিন্তু একই সঙ্গে আমাদের মূল ঝুঁকি তো আমরা এর আগেও দেখেছি যে এটাই, বাইরে থেকে এখন আমরা এতদিন ডেল্টা ভেরিয়েন্টের কথা বলছি, সেটা সীমান্ত গলিয়ে ঢুকেছে, স্থলপথে ঢুকেছে অথবা বিমান পথে ঢুকেছে, যেভাবেই হোক না কেন। এখন ল্যামডা ভেরিয়েন্টের কথা বলা হয়েছে, ল্যামডা ভেরিয়েন্টের অস্তিত্ব আছে। এখন আবার কয়েকদিন আগে শুনলাম যে কলম্বিয়াতে ভেরিয়েন্টের কথা শোনা যাচ্ছে। এখন নতুন নতুন যে রূপান্তর ঘটছে, এগুলো মানে যদি আপনি পিসিআর টেস্ট না করেন, শুধুমাত্র সার্টিফিকেট অথবা 2টো ডোজ দিয়ে এসেছে এটার উপর ভিত্তি করে যদি লোক ঢুকান, তাহলে কি এটার ঝুঁকি থাকে নাকি আমরা ঝুঁকি মুক্ত হই ব্যাপারে? না, ঝুঁকি তারপরেও থাকে, পিসিআর টেস্ট করলেও তারপরেও ঝুঁকি থাকে। ধরুন একজন ইনকিউবেশন পিরিয়ডে আছে, তার পিসিআর টেস্ট করলেও হয়তো ধরা পড়বে না, সেক্ষেত্রে কোয়ারেন্টাইন হলো বেস্ট। 14 দিন আমি রেখে দেবো, 14 দিন পরে তাকে ছাড়বো। এটা অনেক দেশ মানে, যেমন নিউজিল্যান্ড এটা মানে, অস্ট্রেলিয়া মানে, মানা যায় খুব ভালো, খুব ভালো। তো আমি ওইটুকু বাদও দিলাম। তারপরেও ধরেন ও দেশ থেকে যদি টিকা একজনের 2টো ডোজ নেওয়া থাকে, তারপরে যদি ধরেন পিসিআর টেস্ট 24 বা 48 ঘন্টার মধ্যে নেগেটিভ থাকে, তাহলে এখানে আর পিসিআর টেস্ট করে আলাদা কিছু পাওয়া যাবে, এই হলো বিষয়। সেখানে দ্বিতীয় কথাটা হলো কোয়ারেন্টাইন করা। আর আরো একটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আসলে আমাদের কন্টিনজেন্সি প্ল্যান হিসেবে রাখা উচিত, যে কোনো দেশে এরকম কোন নতুন ভেরিয়েন্ট, মারাত্মক ভেরিয়েন্ট অফ কনসার্ন দেখা দিলে অটোমেটিক্যালি সেই দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। এরকম কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের বর্তমানে যে স্বস্তি আসছে, এই স্বস্তিটাতে আমরা শান্তিতে নিয়ে যেতে পারি এবং সেটাকে টেকসই করতে পারি, দীর্ঘস্থায়ী করতে পারি। আরেকটি প্রশ্ন আপনার কাছে ডাক্তার বেনজি, আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে 19-20 দিনের কঠোর লকডাউন, সেখানে কিছু লুপহোলস ছিল, কিছু ফ্ল ছিল, তারপরেও সেই লকডাউনের পরে যখন খুলে দেওয়া হলো, তখন অনেকেই বলছিলেন, আপনারাও বলছিলেন যে এখন খুলে দেওয়ার পরে
একটা ঝুঁকি কিন্তু রয়ে যায়, সেটা আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে গিয়ে এর কনসিকুয়েন্স দেখা যাবে। তো যখন ওপেন করে দেওয়া হলো তখন আর এখন এই 3 সপ্তাহ পরে বা আমরা এখন করোনা পরিস্থিতিকে স্বস্তিদায়ক বলছি, তার মানে কি লকডাউনের পরে চিত্রটা খুলে দেওয়ার পরে সেই সংক্রমণটা ছড়ায়নি, এটার কারণ কি বলে আপনি মনে করেন? এটা আসলে দুটো কারণ বলা হচ্ছে। আমিও বলেছিলাম যে 11 তারিখে লকডাউন খুলে দেওয়া হচ্ছে, 25শে আগস্ট থেকে আমরা হয়তো একটা উদ্যমুখী প্রবণতা দেখি, কিন্তু আমার কথা সত্য হয়নি। সেই জন্য আমি খুশি যে তারপরেও স্বস্তি দেশের জন্য যে কম হচ্ছে সেটা। আমরা দুই ভাবে ব্যাখ্যা করছি এটা। সেটা হলো যে ওই লকডাউনটা কাজ করেছে, ঈদের একদিন পরে যে লকডাউনটা অর্থাৎ 23শে জুলাই থেকে এই 10 তারিখ পর্যন্ত, সেটার একটা প্রভাব পড়েছে। 2 নম্বর আরেকটা এখন বিশ্লেষণ করা হচ্ছে যে ডেল্টা ভেরিয়েন্ট যেগুলো খুব ছোঁয়াচে, এদের যে মারাত্মক প্রভাবটা সেটাও একটু স্বল্প স্থায়ী হয়। এটা ধরা হয় যে অল্প সময়ে অনেক লোক আক্রান্ত হয়েছে। হয়তো আমরা আমাদের জানা মতো 15,000, বাস্তবে হয়তো এটা 50,000 বা 60,000 লোক আক্রান্ত হয়েছে ডেইলি। এবং তার ফলে যে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক লোক ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে, যে তারা নতুন করে আর আক্রান্ত হবে না। 2 নম্বর হলো যে আমাদের যারা বয়স্ক লোক, যারা ঝুঁকিপূর্ণ ছিলেন, বিশেষ করে শহরে যারা বসবাস করেন, তাদের অনেকেই টিকা নিয়ে ফেলেছে। যেমন ধরেন ডাক্তাররা, হেলথ কেয়ার প্রোভাইডাররা, এরকম 4% হলেও আপনি ঢাকা শহরে চিন্তা করেন যে এই টিকার হার কিন্তু যথেষ্ট। তার ফলে এই টিকাটা একটা বাধা হিসেবে কাজ করছে। আমাদের মনে হয় 3টা জিনিস, একটা লকডাউন ওটা কাজ করেছে, 2 নম্বর এই খুব র্যাপিডলি যে স্প্রেডিং ভেরিয়েন্টটা, এটা একটু দ্রুত কমে আসে তার টেন্ডেন্সিটা, আর তৃতীয় হলো টিকাটা কিছুটা কাজ করেছে। 3টা মিলিয়ে আমরা এখন ধারণা করছি আমরা যে ভুল প্রমাণিত হলাম সেটার কারণ কি সেটা আমরা বিশ্লেষণ করছি। ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য ডক্টর বেনজির, আপনাকে ধন্যবাদ। এখানে আমি ছোট্ট একটা তথ্য দিতে চাই, খুব ইন্টারেস্টিং। এটা আমি একটু স্টাডি করতে যে মজার জিনিস পেলাম। এইবার বাড়ার না কারণ আরেকটা কারণ হচ্ছে গ্রামের লোক এই করোনা নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু গ্রামে করোনা যখন ছড়িয়ে পড়লো, দেন দে রিয়েলাইজ যে এটার থেকে বাঁচতে হলে আমাদেরকে মাস্ক পরতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। ঠিক এই লাস্ট ঈদের সময় কিন্তু গ্রামে এটা স্প্রেড করেছিল। ফলে আপনারা কিন্তু এখন রাস্তায় বের হলে দেখবেন 2-3 জনের মুখে মাস্ক নাই। ঢাকা শহরে most of the people have mask. That is a radical change কিন্তু এই লকডাউনের পরে। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ এখন টিকা দিতে চায়। ভাইরাস 6 মাস আগে টিকা থুয়ে অন্য অনেক রকম কথাবার্তা, এই ওষুধ খান, এটা খান, ওইটা খান, ওই জায়গা থেকে কিন্তু আমরা বেড়ে এসে মিনিমাম যেটা দরকার মাস্ক এবং হাত ধোয়া, সেটা কিন্তু এখন প্রায় সবাই মেনে নিয়েছে এবং টিকা দেওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ, এটাও একটা বিরাট কারণ। ধন্যবাদ মোবাশ্বের হোসেন। ডক্টর জাফরুল্লাহ, আপনি রাজনীতি নিয়েও প্রতিনিয়ত কথা বলছেন, একটু রাজনীতির আলোচনা আপনার কাছে বিদায়ের আগে একটু শুনতে চাই। সেই হলো যে অনেক বিষয় আছে, কিন্তু এখন এই কোভিডের যখন কিছুটা নিম্নমুখী, আবার ডেঙ্গুর ঝুঁকি আছে, এই সময়ে রাজনীতির মাঠও বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। এখানে কি ধরনের সমীকরণ আপনি সামনের দিনগুলোতে দেখতে পাচ্ছেন? এখন আমাদের একটা কথা বলে রাখি, একদিকে করোনা কমলেও ডেঙ্গু বাড়ছে। ডেঙ্গুর চিকিৎসা হলো প্যারাসিটামল ট্যাবলেট, আর হলো মশারি, সত্যিকার। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, ওটা তো স্বাভাবিকভাবে আছে। এইসব জায়গাতে এখনও বাজারে পর্যাপ্ত প্যারাসিটামল পাওয়া যায় না। এইসবের দিকে নজর দেওয়া দরকার। প্রত্যেকটা চায়ের দোকানে প্যারাসিটামল পাওয়া উচিত। কারো সর্দি, জ্বর, কাশি, গায়ে হাতে ব্যথা হলো একটা প্যারাসিটামল, একটা যে কোম্পানির ইচ্ছা আপনি এটা খেয়ে নেবেন। এটা সরকার আবার অনেক ক্ষেত্রে আর কি ফসকা গিরো, তারা সারা পৃথিবীতে যেহেতু প্যারাসিটামলের ব্যবহার বেড়েছে, তার র মেটেরিয়ালের দাম বেড়েছে, তারা সেটার দাম এখানে দাম বাড়াতে দেন না। অন্যদিকে 1200-1300 টাকা ওষুধের দাম বাড়াতে দিচ্ছে। এই 117টা ওষুধের মধ্যে এই প্যারাসিটামলের সাথে ক্যাফিন যোগ করে 2.5 টাকায় বিক্রি করতে পারবেন, কিন্তু প্যারাসিটামল আপনি 1 টাকা পাবেন না। তো এইসব জায়গাগুলি তো সরকারের নজর দিকে আমি আনতে চাচ্ছি। আমি রাজনীতির ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, আজকে আমি শেষ করি। রাজনীতির ব্যাপারে যেটা হলো কি, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি তার অনেক সুনাম করি, সে ব্যর্থতা তার দায়িত্ব
এই দেশে গণতন্ত্রকে ফেরত আনতে হবে, জনগণকে গণতন্ত্রের আস্থা ফেরত আনতে হবে, ইলেকশন কমিশনে সেই জন্য আলাপ আলোচনা করা প্রয়োজন। এটি হলো আমার সামারি। আর বিএনপিকে বলি, আর কত ঘুমাবেন, একটু জেগে ওঠেন না, হাত মুখ ধুয়ে মাঠে নামেন, দয়া ভিক্ষা করেন না। যেমন খালেদা জিয়ার জন্য তার আপনি জামিনের জন্য ফাইট কেন করছেন না, কেন ঘেরাও করছেন না হাইকোর্ট? আমার মতে আন্দোলন, এটা আবার কোর্ট বিরোধী বক্তব্য হয়ে না, কোর্ট বিরোধী না, কারণ কোর্টের আজকে যদি আমরা দেখি না, এটা কোর্ট বিরোধী, আমি তো পরিষ্কার, আমি কোর্টের দরজায় দাঁড়াতে চাই না, না ওইটা বিরোধী না। যেমন ধর পরিবহনের ব্যাপারটা, ওই দুই জজ সাহেব খুব ভালো কাজ করেছেন, কনগ্রেচুলেট করি, তাকে যে হয়রানি, অথচ এখনো 20 জন ছাত্র নরেন্দ্র মোদীর নামে তাকে কটূক্তি করেছে দেখে তারা জেলখানা থেকে বেরোতে, তারা জামিন, আমি কিন্তু একবারও বলিনি যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেন, জামিন দিয়ে দেন, জামিন তার অধিকার। আমি বলি এইসব জায়গায় আমাদের ব্যর্থতাটা আছে। জি জনাব মোবাশ্বের, আপনি কি সংক্ষেপে যুক্ত করবেন কিছু? না, আমার কাছে আমি যেরকম, আমি তো ওপেনলি বলি আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে কাজ করি, কিন্তু কোনো কিছু বলতে গেলেই বিএনপি সম্পর্কে সমালোচনা করার পিছনে কারণটা কি? এবং কিছু আলোচনায় এটি হয় যে আমরা 10 টাকা চুরি করেছি, তাতে অসুবিধা কি? আগে বিএনপি তো 20 টাকা চুরি করেছে। হাউ ইউ ক্যান জাস্টিফাই দ্যাট? একজন খারাপ কাজ করলে পারে, আমার অর্ধেক খারাপ কাজ করার রাইট আছে। প্রত্যেক মন্ত্রী মহোদয়দের এবং রাজনৈতিক নেতাদের আমার দলে এই প্রত্যেক দিন আলোচনার ভিতরে এই আলোচনাটি আছে। আর একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে যদি আইনের সঠিক পদ্ধতিতে জামিন দেওয়া যায়, দেওয়ার সুযোগ থাকে, কেন দেওয়া হবে না? আর জামিন সঠিকভাবে ওনারা চাবেন, বিচারালয় তাদেরকে জামিন দেবেন, কারণ এটা মানুষের প্রাপ্তি। একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে প্রত্যেকের ভিতরে প্রাপ্তিটি রয়েছে। সে আমার শত্রু হোক বা আমার মিত্র হোক, আমি মনে করি এই জিনিসটির ব্যাপারে প্রচন্ড ভাবে বিবেচনায় নিয়ে আসা উচিত যে কোনো সরকারের। এই ঘটনাটি তো রিভার্সও হতে পারতো। সেখানেও আমি একই কথাই বলতাম। ধন্যবাদ জনাব মোবাশ্বের। আমি ডক্টর বেনজির আপনাকে এই প্রশ্ন করব না, আপনি রাজনীতির মানুষ নন, কিন্তু এই যে এখন যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বা ফেলছি আমরা কোভিডের ব্যাপারে, সেখানে তো সামনে যে আরও চ্যালেঞ্জ আসতে পারে, আরও ঝুঁকি আসতে পারে, সেটা কিন্তু কেউ উড়িয়ে দিচ্ছেন না। আপনি জনস্বাস্থ্যবিদ হিসেবেও দিচ্ছেন না, আমরা সাধারণ মানুষ হিসেবে এটুকু ইতোমধ্যেই অনুধাবন করতে পেরেছি। তো সেই সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাতের যেসব অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, দুর্বলতা, সামর্থ্যের অভাব, ঘাটতি, এগুলো নিয়ে প্রতিনিয়ত আলাপ করেছি। এখন কি সেগুলো একটু ক্ষতি পুষিয়ে নেওয়া বা সেইগুলোকে মেক আপ করার একটা সুযোগ নিতে পারেন কিনা তারা দ্রুত গতিতে? না, অবশ্যই নেওয়া উচিত। শুধু আমি ওটা বলি না, আমি বরঞ্চ একেবারে ঢেলে সাজানোর পক্ষে। আমাদের স্বাস্থ্যটাকে একদম জনমুখী করতে হবে। খুব সিম্পল, যে আমাদের যে সংক্রামক রোগ, অসংক্রামক রোগ আছে, এগুলো প্রতিরোধ করার জন্য প্রচুর ব্যয় করতে হবে, যেখানে ব্যয় একেবারেই হচ্ছে না। এটা মানে অনিয়ম বা দুর্নীতি ভয় পেয়ে ব্যয় বৃদ্ধি রোধ করাটা ঠিক হবে না, বরঞ্চ ওগুলোকে কাটিয়ে, ওগুলো যাতে না হয়, অন্যায় দুর্নীতি না হয়, কিন্তু এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অনেক কিছু আছে আমাদের, ক্যান্সার আছে। আমি হাইড্রোসিল ইদানিংকালে কিছু অপারেশন করলাম, 25,000 রোগী আমি শনাক্ত করেছি। কেউ 20 বছর, 30 বছর, 40 বছরের হাইড্রোসিল নিয়ে আছে, দারিদ্র্যের কারণে তারা অপারেশন করতে পারছে। আমরা যদি এই 25,000 রোগীর অপারেশন করাই দিতে পারি, সেটা আমাদের এসডিজির একটা গোল অর্জন। আমাদের যে ক্যান্সার রোগীরা আছে, আমরা তার প্রত্যেকের তো বিনা পয়সায় চিকিৎসা করাতে পারি, কেন পারি না? আমরা যদি চিকিৎসা করি, বাংলাদেশ তাতে আরো বেশি উন্নত হবে। এই জায়গাগুলোতে আমাদের, তার ফলে আমি বলছি যেটা, যে ঢেলে সাজাতে হবে চিন্তা ভাবনা। আমাদের এই মান্ধাতা আমলের ওই চিন্তা নিয়ে এই মানে সামান্য খরচ করবো একটু একটু, এখনো তার কোনো পরিবর্তন নেই, বরঞ্চ আরো কঠিন হয়েছে। এখন এই অন্যায় হচ্ছে, অনিয়ম হচ্ছে, এগুলো ভেবে অধিদপ্তর কিছুটা গুটিয়ে গেছে। আর মন্ত্রণালয় প্রত্যেকটা নথি বারবার দেখতে 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 এই বছর পার হয়ে যাচ্ছে। এটা করা ঠিক হবে না। আমাদের সামনের বছরেও আমরা আসলে বেশি খরচ করতে পারবো না। আমরা খরচ কিন্তু যেটুকু করতে পারছি সেটা হলো করোনার কারণে। করোনার রিএজেন্ট আনতে হচ্ছে, প্রাইমার আনতে হচ্ছে, পিসিআর মেশিন কিনতে হচ্ছে, ভ্যাকসিন কিনতে হচ্ছে, এই কারণে। আবার একই সঙ্গে এটা তো আছে ডক্টর মেনজির, যে প্রচুর মেডিকেল ইকুইপমেন্টস বিভিন্ন জায়গায় এসে পড়ে আছে, এগুলোকে কাজে লাগানো হচ্ছে না, এগুলো বক্সই খোলা হচ্ছে না, আনবক্স করা হচ্ছে না। কারণ হলো, শোনেন, এগুলো ওখানকার ডাইরেক্টর, ওখানকার সুপারিনটেন্ডেন্ট কোনো ইন্ডেন্ট দেয় এগুলোর জন্য, এগুলো মন্ত্রণালয় থেকে কিনে পাঠিয়ে দেওয়া।
তার প্রয়োজন আছে কিনা, ঘর আছে কিনা, ঢুকানো যাবে কিনা, ওখানে একজন টেকনিশিয়ান আছে কিনা, এটা চালানোর জন্য একজন স্পেশালিস্ট আছে কিনা, এগুলো কিছু দেখা হয় না। এই জায়গাটায় এত সমন্বয়, আমরা যতটুকু বলি তাতেই সবাই আমাদের খুব খারাপ বলে মাঝে মাঝে, যে আমরা খুব সমালোচনা করি। আসলে সমস্যাটা তার চেয়ে অনেক বেশি, এবং এই সমস্যাটা আমাদেরই দূর করতে হবে। এটা আমাদের দেশ, এবং আমরা যে 41 সালে একটা উন্নত দেশ হতে চাই, তার পূর্ব শর্ত হলো স্বাস্থ্যবান জাতি। আমি নিশ্চিত করে বলছি। অনেক ধন্যবাদ। যদি না হয় আমরা উন্নত দেশ হতে পারবো। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, স্থপতি মোবাশ্বের আহমেদ, আপনাদের দুজনকে জুম প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হয়েছেন, মূল্যবান মতামত দিয়েছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন tvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। ভালো থাকবেন সবাই।